তৃতীয় অধ্যায় ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক। ভারতের অর্থনীতি খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক। এই অধ্যায়ে আমরা পড়ব খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকে ভারতের অর্থনীতির কথা। বিশেষ করে ওই সময়ে দক্ষিণ ভারত এবং পাল ও সেন রাজাদের আমলে বাংলার অবস্থা কেমন ছিল তা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। খ্রিস্টীয় সপ্তম শতক থেকেই উত্তর ভারতের বেশ কিছু জায়গায় ব্যবসা বাণিজ্যের মন্দা দেখা গিয়েছিল। নগরগুলির খারাপ অবস্থা পর্যটকদের চোখে পড়েছিল। পুরনো বাণিজ্য পথগুলির গুরুত্ব কমে গিয়েছিল। তবে নতুন বাণিজ্য পথ বা নতুন শহর গড়ে ওঠেনি তাও নয়। সুয়ান জাং থানেশ্বর কনৌজ ও বারাণসীতে ব্যবসায়িক কাজকর্মের রমরমার উল্লেখ করেছেন। আবার প্রশাসনিক কেন্দ্র হিসাবেও স্থানীশ্বর এবং কনৌজ গুরুত্বপূর্ণ ছিল। বন্দর নগরীগুলি ক্ষতিগ্রস্ত হয়নি, বরং নবম শতাব্দী থেকে আরব বণিকদের যাতায়াত বেড়ে যাওয়ায় বহির্বাণিজ্যের উন্নতি হয়েছিল। গ্রামীণ বাজারে খাদ্যশস্য এবং অন্যান্য শস্য বেচাকেনা অনেক গুণ বেড়েছিল। বিশেষত আখ, তুলো এবং নীলের হাট অনেক অঞ্চলেই শুরু হয়েছিল। এ সময়ে উত্তর ভারতে ভালো মানের সোনা বা রূপোর মুদ্রার অভাব ছিল। তবে সমকালীন গ্রন্থগুলিতে বহু ধরনের মুদ্রার নাম পাওয়া গেছে, যদিও সেগুলি কতটা চলত তা নিশ্চিতভাবে জানা যায় না। ভারতের সামন্ত ব্যবস্থা। আঞ্চলিক রাজশক্তিগুলির বাড়বাড়ন্তের ছাপ সে সময়ের ভারতীয় সমাজ এবং অর্থনীতিতে পড়েছিল। সমাজে এক বিশেষ গোষ্ঠীর ক্ষমতা বেড়ে যায়। সমকালীন লেখকরা সামন্ত, রাজ, রৌনক এসব নামে ওই গোষ্ঠীর পরিচয় দিয়েছেন। এদের মধ্যে কিছু ছিল উঁচু রাজকর্মচারী। তাদের নগদ বেতন না দিয়ে অনেক সময় জমি দেওয়া হতো। সেই জমির রাজস্বই ছিল ওই কর্মচারীদের আয়। আবার কিছু অঞ্চলে যুদ্ধে হেরে যাওয়া রাজারাও সেই অঞ্চলের রাজস্ব ভোগ করত। কখনো বা যুদ্ধপটু উপজাতি নেতারা কোনো কোনো অঞ্চলে কর্তৃত্ব করত। এই গোষ্ঠীগুলির এক জায়গায় মিল ছিল, এরা কেউই পরিশ্রম করে উৎপাদন করত না। অন্যের শ্রমে উৎপন্ন দ্রব্য বা রাজস্ব থেকে নিজেরা জীবিকা চালাতো। এই অন্যের শ্রমভোগী গোষ্ঠীর মধ্যেও স্তরভাগ ছিল। কেউ ছিল একটি গ্রামের প্রধান, কেউ বা কয়েকটি গ্রাম মিলিয়ে একটা অঞ্চলের দখল রাখত। একটা বিরাট অঞ্চলের ওপরেও কর্তৃত্ব ছিল কারো কারো। এভাবেই রাজা, গোষ্ঠীর শাসক এবং জনগণকে নিয়ে একটি স্তরভেদ তৈরি হয়েছিল সমাজে। মহাসামন্ত সামন্তদের মধ্যে সবসময়ই যুদ্ধ ঝগড়া চলত। সবাই চাইতো নিজের ক্ষমতা আরও খানিক বাড়িয়ে নিতে। কখনো বা এরা জোট বেঁধে রাজার বিরুদ্ধেও যুদ্ধে নামত। একসময় দখল করা গ্রাম থেকে রাজস্ব আদায়ের পাশাপাশি গ্রামের শাসন এবং বিচারও করত এই গোষ্ঠী। রাজার ক্ষমতাকেও এরা অনেক সময় অস্বীকার করত। এর ফলে রাজশক্তির দুর্বলতা পরিষ্কার হয়ে যায়। সামন্ত নেতাদের দাপটে গ্রামগুলির স্বায়ত্ত শাসন ব্যবস্থাও নষ্ট হয়। দক্ষিণ ভারতের অর্থনীতি। দক্ষিণ ভারতের রাজশক্তিগুলি বহু মন্দির তৈরি করেছিল। সেগুলি শুধুমাত্র পুজোর জন্যই ব্যবহৃত হতো না। তাঞ্জোর এবং গঙ্গাইকোন্ডচোলপুরমে চোল শাসক রাজরাজ এবং রাজেন্দ্র সময়ে দুটি অসাধারণ সুন্দর মন্দির তৈরি হয়। মন্দির ঘিরে লোকালয় এবং শিল্পীদের বসবাস গড়ে উঠত। মন্দির কর্তৃপক্ষকে রাজা, ব্যবসায়ী ও অভিজাতরা নিষ্কর জমি দান করতেন। সেই জমির ফসল মন্দিরের সঙ্গে যুক্ত মানুষজনের জীবনযাপনের জন্য লেগে যেত। পুরোহিত, মালাকার, রাঁধুনি, গায়ক, নর্তক নর্তকী প্রমুখ মন্দির চত্বরে থাকত। চোল রাজ্যের ব্রোঞ্জ হস্তশিল্প খুব বিখ্যাত ছিল। তামিলনাড়ু অঞ্চলে কাবেরী এবং তার শাখা নদীগুলি থেকে খাল কেটে সেচ ব্যবস্থার উন্নতি করা হয়। ফলে কৃষি উৎপাদন বাড়ে। কোথাও বছরে দুবার ফসল ফলানোও সম্ভব হয়। যেখানে সেচের সুযোগ কম ছিল সেখানে বৃষ্টির জল ধরে রাখার জন্য পুকুর, বিল কাটা হতো। কোথাও কুয়োর ব্যবস্থাও ছিল। চোল রাজ্যের প্রধান ছিলেন রাজা। তাকে মন্ত্রীদের এক পরিষদ সহায়তা করত। রাজ্যকে কয়েকটি প্রদেশ বা মণ্ডলমে ভাগ করা হয়েছিল। কৃষকদের বসতিকে ঘিরে গড়ে ওঠা গ্রামকে শাসন করত
গ্রাম পরিষদ বা উড় এই রকম কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নাড়ু। উড় এবং নাড়ু এই দুই স্থানীয় সভা স্বায়ত্তশাসন, বিচার এবং রাজস্ব বা কর সংগ্রহের দায়িত্ব পালন করত। ব্রাহ্মণদের ব্রহ্মদেয় জমি দেওয়ার ফলে কাবেরী উপত্যকায় ব্রাহ্মণ সম্প্রদায়ের নেতৃত্বে বহু নতুন নতুন গ্রামের পত্তন হয়েছিল। এই নতুন গ্রামগুলিকে তদারকি করার জন্য বয়স্ক মানুষদের নিয়ে তৈরি হতো সভা। তারা প্রশাসনিক দায়িত্ব পালন করত। ব্যবসায়ীদের স্বার্থ এবং বিভিন্ন সমস্যার মোকাবিলার জন্য নগরম নামের আরেকটি পরিষদ তৈরি হয়েছিল। দক্ষিণ ভারতে অবশ্য নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতি লক্ষ্য করা যায়। বিভিন্ন লেখ্য থেকে জানা যায় যে চেট্টি বা বণিকরা পণ্য সাজিয়ে যাতায়াত করতেন। বিভিন্ন বণিক সংগঠন বা সমবায়ের কথাও জানা যায়। ওই সংগঠনগুলি বিভিন্ন মন্দিরকে জমি দান করতেন। সেরকম বর্ণনা দক্ষিণ ভারতে তাম্র লেখগুলিতে পাওয়া যায়। দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে চোলদের ক্ষমতা বাড়ায় সেখানকার বাণিজ্যের ওপর ভারতীয় বণিকদের প্রভাব আস্তে আস্তে বেড়েছিল। এই সময় রাজারা অনেকেই উচ্চ মর্যাদা সম্পন্ন উপাধিতে নিজেদেরকে ভূষিত করতেন, যেমন মহারাজা অধিরাজ, ত্রিভুবন চক্রবর্তী, এইরকম সব। তবে এদের মধ্যে অনেকেই স্থানীয় সামন্ত বা ধনী কৃষক, ব্যবসায়ী এবং ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ভাগ বাঁটোয়ারা করে নিতেন। কৃষক, পশুপালক এবং কারিগরদের উৎপাদন থেকে রাজা ভাগ নিতেন। ভূমি রাজস্ব ছাড়াও ব্যবসায়ীদের কাছ থেকেও কর সংগ্রহ করা হতো। সেখান থেকেই রাজার বিলাসবহুল জীবন চলত। সৈন্যবাহিনীর দেখাশোনা, দুর্গ এবং মন্দির বানানোয় সেই অর্থ খরচ করা হতো। তাছাড়া যুদ্ধের সময় বিজয়ী শক্তির সৈন্যরাও পরাজিত অঞ্চলে যথেষ্ট লুটপাট চালাতো। স্থানীয় গুরুত্বপূর্ণ পরিবারগুলোর হাতেই খাজনা সংগ্রহের দায়িত্ব দেওয়া হতো। খাজনার একাংশ ওই পরিবারগুলি নিজেদের জন্য রেখে বাকি অংশ রাজকোষাগারে জমা দিত। কোনো কোনো সময় পরাজিত রাজাদের ক্ষমতা এবং গুরুত্ব বুঝে তাদের অধীনতা স্বীকার করিয়ে নিয়ে জমি জায়গা দান হিসাবে ফেরত দেওয়া হতো। কৃষিজমির পরিমাণ বাড়ানোর জন্য ব্রাহ্মণদের অনেক সময় জমি দান করা হতো। তারা অনাবাদি জমি এবং জঙ্গল পরিষ্কার করে বসতি তৈরি করতেন। ব্রাহ্মণদের কিছু জমি দেওয়া হতো যার কর নেওয়া হতো না। এই জমিদানের ব্যবস্থাকে ব্রহ্মদেয় ব্যবস্থা বলা হতো। পাল সেন যুগের বাংলার ধনসম্পদ ও অর্থনীতি। পাল সেন যুগে কৃষি, শিল্প এবং বাণিজ্যই ছিল বাংলার অর্থনীতির মূল ভিত্তি। তবে এই যুগে বাংলার অর্থনীতিতে বাণিজ্যের গুরুত্ব ক্রমশই কমে এসেছিল। ভারতের পশ্চিম দিকের সাগরে আরব বণিকদের দাপটের ফলে বাংলার বণিকরা পিছু হটেছিল। বৈদেশিক বাণিজ্যে বাংলার বণিকদের গুরুত্ব কমে যাওয়ায় বাংলার অর্থনীতি কৃষি নির্ভর হয়ে পড়েছিল। বাণিজ্যের অবনতির সঙ্গে মুদ্রা ব্যবস্থার যোগ ছিল। পাল সেন যুগের বাংলায় সোনার উপর মুদ্রার ব্যবহার খুব কমে যায়। কড়ি হয়ে উঠেছিল জিনিস কেনা বেচার প্রধান মাধ্যম। এই সময়ের কৃষিনির্ভর সমাজে ভূমিদানের অনেক নিদর্শন আছে। পাল যুগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজারা ভূমি দান করতেন। সেন যুগে অনেক ব্রাহ্মণদের ভূমিদান করা হয়েছে। সে আমলের লেখগুলি থেকে জানা যায় যে জমি কেনাবেচার সময় কৃষককেও তার খবর দিতে হতো। সুতরাং সমাজে কৃষককে নিতান্ত অবহেলা করা হতো না। তবে জমিতে মূল অধিকার ছিল রাষ্ট্র বা রাজার। রাজারা উৎপন্ন ফসলের 1/6 1/6 কৃষকদের কাছ থেকে কর নিতেন। তাঁরা নিজেদের ভোগের জন্য ফুল, ফল, কাঠও প্রজাদের কাছ থেকে কর হিসেবে আদায় করতেন। বণিকরাও তাদের ব্যবসা বাণিজ্যের জন্য রাজাকে কর দিত। এই 3 প্রকার কর ছাড়াও নানা রকমের অতিরিক্ত কর ছিল। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রজারা রাজাকে কর দিত। সমগ্র গ্রামের ওপরেও কর দিতে হতো গ্রামবাসীদের। এছাড়া হাট এবং খেয়াঘাটের ওপরে কর চাপানো হতো। এই যুগের প্রধান ফসলগুলি ছিল ধান, সর্ষে এবং নানা রকমের ফল, যেমন আম, কাঁঠাল, কলা, ডালিম, খেজুর, নারকেল ইত্যাদি। আজকে বাঙালির খাদ্য তালিকায় ডাল একটি প্রধান উপাদান, অথচ সে যুগের শস্যের মধ্যে ডালের উল্লেখ পাওয়া যায় না। এছাড়া কার্পাস বা তুলো, পান, সুপুরি, এলাচ, মহুয়া ইত্যাদিও প্রচুর পরিমাণে উৎপন্ন হতো। গ্রামের আশেপাশে ঘন বাঁশ বন এবং নানা রকম গাছের কথা জানা যায়। সেগুলির কাঠ ছিল এ যুগের অন্যতম প্রধান সম্পদ। নদ নদীপূর্ণ বাংলার আরেকটি বড় সম্পদ ছিল মাছ। গৃহপালিত এবং বন্যপ্রাণীর মধ্যে ছিল গরু, বলদ, ছাগল, হাঁস, মুরগি, পায়রা, কাক, কোকিল, নানান জলচর পাখি, ঘোড়া, উট, হাতি, বাঘ, বুনো মোষ, বানর, হরিণ, শূকর, সাপ ইত্যাদি।
এর মধ্যে ঘোড়া এবং উট বাংলার বাইরে থেকে এসেছিল। শিল্পদ্রব্যের মধ্যে কার্পাস বস্ত্র ছিল প্রধান সামগ্রী। বাংলার সূক্ষ্ম সুতির কাপড়ের খ্যাতি দেশে বিদেশে ছড়িয়ে পড়েছিল। হস্তশিল্পের মধ্যে কাঠ এবং ধাতুর তৈরি দৈনন্দিন ব্যবহারের জিনিস গয়নার কথা জানা যায়। ঘর বাড়ি, মন্দির, পালকি, গরুর গাড়ি, নৌকা ইত্যাদি তৈরিতে কাঠের ব্যাপক ব্যবহার ছিল। তার থেকে বোঝা যায় যে সে যুগে কাষ্ঠশিল্পীরা সমাজে বিশেষ গুরুত্ব পেতেন। শিল্পীরা বিভিন্ন নিগম বা গোষ্ঠীতে সংঘবদ্ধ ছিলেন। বাংলার সমাজ ও সংস্কৃতি খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক। পালযুগ বাংলা ভাষার উৎপত্তির সময়কাল। আনুমানিক ৮০০ থেকে ১১০০ খ্রিস্টাব্দের মধ্যে মাগধী অপভ্রংশ ভাষার গৌড়বঙ্গীয় রূপ থেকে ধীরে ধীরে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়। সেটাই ছিল সাধারণ নিরক্ষর লোকের ভাষা। সাহিত্য, ব্যাকরণ, ধর্ম, দর্শন, চিকিৎসাশাস্ত্র তখনও প্রধানত সংস্কৃত ভাষাতেই লেখা হতো। ওই ভাষা শিক্ষিত, পণ্ডিত এবং সমাজের উঁচু তলার মানুষের মধ্যে প্রচলিত ছিল। যেমন সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্য বা চক্রপাণি দত্তের চিকিৎসা বিজ্ঞানের বইগুলো সংস্কৃত ভাষাতে লেখা। পাল রাজারা ব্রাহ্মণ ছিলেন না, সম্ভবত ক্ষত্রিয় বা কায়স্থ ছিলেন। তাঁরা বৌদ্ধ ধর্মের অনুরাগী হয়ে উঠেছিলেন। তবে শশাঙ্কের আমলের বৌদ্ধ ধর্মের থেকে পাল যুগের বৌদ্ধ ধর্ম অনেকটা আলাদা ছিল। পাল যুগে মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারা মিলে গিয়ে বজ্রযান বা তন্ত্রযান বা তান্ত্রিক বৌদ্ধমতের জন্ম হয়েছিল। এই মতের নেতাদের বলা হতো সিদ্ধাচার্য। এছাড়াও সহজ যান ও কালচক্রযান নামে আরও দুরকমের বৌদ্ধ ধর্মমতের এ সময় জন্ম হয়। সহজ যানকে সহজিয়াও বলা হয়। এই ধর্মীয় ভাবনায় না ছিল দেবদেবীর স্বীকৃতি, না মন্ত্র, পুজো, আচার অনুষ্ঠানের গুরুত্ব। এই মতে বিশ্বাসীরা গুরু এবং শিষ্যের মধ্যে গভীর যোগাযোগে বিশ্বাস করত। তাঁরা মনে করতেন যে জ্ঞান মানুষের ভিতরেই থাকে এবং কোনো শাস্ত্রের বই পড়ে তা পাওয়া সম্ভব নয়। পরিষ্কার মন এবং আত্মার ওপর খুব জোর দেওয়া হতো। তাঁরা বলতেন যে আত্মা শুদ্ধ হলে তবেই মানুষ নির্বাণ বা চিরমুক্তি লাভ করতে পারে। ব্রাহ্মণ্য গোঁড়ামির বাইরে এই মতবাদগুলিতে উদার ধর্মীয় পথের খোঁজ পেয়েছিল সাধারণ মানুষ। তাছাড়া সিদ্ধাচার্যরা যেমন লুইপাদ, সরহপাদ, কাহ্নপাদ, ভুসুকুপাদ প্রমুখ তাদের মত প্রচার করতেন স্থানীয় ভাষায়। পাল যুগের শেষ দিক থেকে বৌদ্ধ সিদ্ধাচার্যরা এই ভাষায় চর্যাপদ লেখা শুরু করেছিলেন। চর্যাপদের মধ্য দিয়ে তখনকার বাংলার পরিবেশ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ছবি ফুটে ওঠে। এভাবে তাদের হাত ধরেই আদি বাংলা ভাষার বিকাশ ঘটেছিল। পাল শাসকদের পৃষ্ঠপোষকতায় বাংলা এবং বিহারে শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ঘটেছিল। পাল যুগের বাংলায় শিক্ষা দীক্ষায় ব্রাহ্মণদের থেকে বৌদ্ধ প্রভাব অনেক বেশি পড়েছিল। বৌদ্ধ সিদ্ধাচার্যদের লেখা বহু বই আজ হারিয়ে গেছে। তবে তিব্বতী ভাষায় অনুবাদের মধ্য দিয়ে এদের কিছু কিছু অস্তিত্ব জানা গেছে। বৌদ্ধ দার্শনিকদের জ্ঞানচর্চার কেন্দ্র ছিল আজকের বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ছড়িয়ে থাকা বৌদ্ধ বিহারগুলি। নালন্দা, অদন্তপুরী নালন্দার কাছে, বিক্রমশীল ভাগলপুরের কাছে, সোমপুরী রাজশাহী জেলার পাহাড়পুরে, জগদ্দল উত্তরবঙ্গে, বিক্রমপুরী ঢাকা জেলা প্রভৃতি বিহারগুলি ছিল উল্লেখযোগ্য। পাল রাজাদের সমর্থনে ও বৌদ্ধ আচার্য এবং ছাত্রদের উৎসাহে এই বিহারগুলি সেকালের শিক্ষা দীক্ষায় বড় ভূমিকা নিয়েছিল। আচার্য ও ছাত্রদের মধ্যে বেশিরভাগই ছিলেন বাঙালি। আচার্যদের মধ্যে খ্রিস্টীয় অষ্টম নবম শতকে শান্তরক্ষিত, শান্তিদেব, কম্বলপাদ ও শবরীপাদ এবং দশম শতক থেকে দ্বাদশ শতকের মধ্যে দীপঙ্কর শ্রীজ্ঞান, অতীশ, গোরক্ষনাথ ও কাহ্নপাদ ছিলেন উল্লেখযোগ্য। পাল যুগের শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয়। এই রীতির পূর্বসূরি ছিল গুপ্তযুগের শিল্পকলা। পাল আমলের স্থাপত্যের মধ্যে ছিল স্তূপ, বিহার এবং মন্দির। তবে প্রকৃতির কোপে এবং মানুষের রোষে সেই স্থাপত্যের আর বিশেষ কিছু নেই। প্রাচীন ভারতে বৌদ্ধ এবং জৈনদের মধ্যে স্তূপ নির্মাণের রীতি ছিল। বিশেষ করে বৌদ্ধরা বহু স্তূপ তৈরি করেছিল। এগুলি প্রথমে দেখতে ছিল গোলাকার, পরে অনেকটা মোচার খোলার মতো শঙ্কু আকৃতির হয়ে পড়ে। পাল রাজত্বে তৈরি স্তূপগুলো শিখরের মতো দেখতে ছিল। বর্তমানে বাংলাদেশের ঢাকা জেলার আস্তাবপুর গ্রামে, রাজশাহীর পাহাড়পুরে, চট্টগ্রামে, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় ভরতপুর গ্রামে বৌদ্ধ স্তূপ পাওয়া গেছে।
তবে স্তূপ নির্মাণে বাংলায় কোনো মৌলিক ভাবনার বিকাশ লক্ষ্য করা যায়নি। বিহারগুলি ছিল বৌদ্ধ ভিক্ষুদের বাসস্থান এবং বৌদ্ধ জ্ঞানচর্চার কেন্দ্র। পাহাড়পুরে সোমপুরী বিহার ছিল পাল আমলের উল্লেখযোগ্য বিহার। মন্দিরের মধ্যে সোমপুরী বিহারের মন্দির ছিল উল্লেখযোগ্য বিহার। চারকোনা এই মন্দিরে গর্ভগৃহ, প্রদক্ষিণ পথ, মণ্ডপ, সুউচ্চ স্তম্ভ ইত্যাদি ছিল। মন্দির নির্মাণে স্থানীয় পোড়ামাটির ইট এবং কাদার গাঁথুনি ব্যবহার করা হয়েছিল। পাল আমলের ভাস্কর্যগুলি ওই আমলের শিল্পের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। পাহাড়পুর প্রত্নক্ষেত্রে এর সবচেয়ে ভালো নিদর্শন পাওয়া যায়। এখানে মূল মন্দিরের গায়ে পাথরের ফলক রয়েছে, যার মধ্যে স্থানীয় রীতির প্রভাব স্পষ্ট। ফলকগুলিতে রাধাকৃষ্ণ, যমুনা, বলরাম, শিব, বুদ্ধ, অবলোকিতেশ্বরের মূর্তি আছে। আর এই দেবদেবীদের মধ্যে ব্রাহ্মণ্য ঐতিহ্যের প্রভাব অনেক বেশি। পাল রাজারা নিজেরা বৌদ্ধ হলেও বৌদ্ধ এবং ব্রাহ্মণ্য সংস্কৃতি উভয়ের পৃষ্ঠপোষণা করতেন। ভাস্কর্যের মধ্যে পোড়ামাটির শিল্প সামগ্রীও ছিল। এগুলি ছিল স্থানীয় লোকায়ত শিল্পের প্রতীক। এগুলিতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখ, সমাজ জীবন, ধর্মবিশ্বাস ইত্যাদি ফুটে উঠেছে। খ্রিস্টীয় একাদশ-দ্বাদশ শতকের আগে আঁকা কোনো ছবি আজ আর পাওয়া যায় না। যে ছবিগুলি পাওয়া গেছে সেগুলো বৌদ্ধ ধর্মের পাণ্ডুলিপি অলঙ্করণ করার জন্য আঁকা হয়েছিল। এই ছবিগুলি আকারে ছোট, কিন্তু এগুলি পরের যুগের অণুচিত্রের মতো সূক্ষ্ম রেখাময় নয়। অণুচিত্র মানে মিনিয়েচার, বরং এগুলির সঙ্গে প্রাচীর গাত্রে আঁকা ছবির মিল আছে। পাল যুগে খ্রিস্টীয় অষ্টম নবম শতকে বরেন্দ্রভূমির ধীমান এবং তাঁর ছেলে বিটপাল ছিলেন প্রসিদ্ধ শিল্পী। তাঁরা ধাতব শিল্পে, ভাস্কর্য এবং চিত্রশিল্পে বিশেষ কৃতিত্ব দেখিয়েছিলেন। সেন রাজাদের আমলে স্থানীয় গ্রাম শাসন ব্যবস্থায় অবনতি ঘটেছিল। স্থানীয় জনসাধারণের সঙ্গে রাষ্ট্রের যোগাযোগ শিথিল হয়ে এসেছিল। রাষ্ট্র অসংখ্য ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে পড়েছিল। সেন আমলের লেখগুলোতে রাজ্ঞী বা রাজমহিষীদের উল্লেখ আছে, অর্থাৎ রাজ পরিবারের মহিলাদের গুরুত্ব বেড়েছিল। সমাজে সাধারণ মানুষের জীবন ছিল মোটামুটি সচ্ছল, তবে ভূমিহীন ব্যক্তি ও শ্রমিকের আর্থিক অবস্থা ভালো ছিল না। এর প্রমাণ আছে সে যুগের সাহিত্যে। পাল আমলের তুলনায় সেন আমলে বর্ণ ব্যবস্থা কঠোর, অনমনীয় হয়ে পড়েছিল। পাল যুগের মতো সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসার ঘটেনি। সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকেই প্রাধান্য দিতেন। ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে বৈদিক ধর্ম ও পৌরাণিক ধর্ম এই দুইয়ের মিশ্রণ ঘটেছিল। ইন্দ্র, অগ্নি, কুবের, সূর্য, বৃহস্পতি, গঙ্গা, যমুনা, মাতৃকা, শিব, বিষ্ণুর পুজো করা হতো। সেন রাজাদের মধ্যে লক্ষণ সেন ছিলেন বৈষ্ণব, তবে তার পূর্বসূরীরা ছিলেন শৈব। বৌদ্ধ ধর্মের অস্তিত্ব থাকলেও বৌদ্ধরা আগেকার যুগের মতো সুযোগ সুবিধা পেত না। ব্রাহ্মণরাই সমাজপতি হিসাবে সুবিধা ভোগ করত। আবার ব্রাহ্মণদের মধ্যে একাধিক উপবিভাগ ছিল। অব্রাহ্মণদের সবাইকে শঙ্কর বা শূদ্র হিসাবে ধরা হতো। ব্রাহ্মণরা অব্রাহ্মণদের কাজ করতে পারত, কিন্তু অব্রাহ্মণরা ব্রাহ্মণদের কাজগুলি করতে পারত না। এছাড়া সেন আমলে আদিবাসী উপজাতি মানুষদের কথাও জানা যায়। সেন যুগে লক্ষণ সেনের রাজসভার কবি জয়দেব সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক। তাঁর গীত গোবিন্দম কাব্যের বিষয় ছিল রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী। লক্ষণ সেনের রাজসভার আর এক কবি ধৈ লিখেছিলেন পবনদূত কাব্য। এ যুগের আরও তিনজন কবি ছিলেন গোবর্ধন, উমাপতিধর এবং শরণ। এই পাঁচজন কবি একসঙ্গে লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্ন ছিলেন। ত্রয়োদশ শতকের গোড়ায় কবি শ্রীধর দাস কর্তৃক সংকলিত সদুক্তি কর্ণামৃত গ্রন্থে বিভিন্ন কবিদের লেখা কবিতা স্থান পেয়েছে। সেন যুগের ব্রাহ্মণ্যধর্মী কঠোর অনুশাসনের সঙ্গে সাহিত্যেরও যোগ ছিল। রাজা বল্লাল সেন এবং রাজা লক্ষণ সেন দুজনেই স্মৃতিশাস্ত্র লিখেছিলেন। বল্লাল সেনের লেখা 4টে বইয়ের মধ্যে দান সাগর এবং অদ্ভুত সাগর বই দুটি পাওয়া গেছে। লক্ষণ সেনের মন্ত্রী হলায়ুধ বৈদিক নিয়ম বিষয়ে ব্রাহ্মণ সর্বস্ব নামে একটি বই লিখেছিলেন। অভিধান প্রণেতা সর্বানন্দ এবং গণিতজ্ঞ এবং জ্যোতির্বিদ শ্রীনিবাস ছিলেন সেন যুগের আরও দুজন লেখক। এবারে বাংলায় পাল এবং সেন শাসনকালের সংক্ষেপে তুলনা করা যেতে পারে। 400 বছরেরও বেশি স্থায়ী পাল শাসন বাংলার সমাজে যেভাবে শেকড় গেড়েছিল, 100 বছরের কিছু বেশি সময় স্থায়ী সেন শাসন তা পারেনি। গোপাল যখন রাজা হয়েছিলেন তখন তার পিছনে জনসমর্থন ছিল। বিজয় সেন এমন কোনো জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসেননি। পাল শাসকরা যেভাবে বাংলার সমাজে নিজেদের শাসনকে গ্রহণযোগ্য করে তুলতে পেরেছিলেন, সেন শাসকরা তা পারেননি। শিক্ষা দীক্ষায়, ধর্মচর্চায়, শিল্পকলায় পাল যুগ অনেক এগিয়ে ছিল।
ভারত ও বহির্বিশ্ব। খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক। খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে ভারতবর্ষে বহু বিচিত্র সংস্কৃতির লেনদেন এবং সংঘাত দেখা যায়। আবার ভারতীয় সংস্কৃতির বহু নমুনা দক্ষিণ পূর্ব এশিয়া, তিব্বত এবং চীন প্রভৃতি অঞ্চলে পাওয়া যায়। বোঝা যায় নানা রকম সংস্কৃতির মেলামেশায় ভারতের বৈচিত্র্যময় জীবনযাপন গড়ে উঠেছিল। সেই জীবনযাপন স্থির ছিল না, প্রয়োজনে নিজেকে বদল করেছিল। ফলে আজও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নানান বৈচিত্র্যময় স্থানীয় মানুষদের দেখতে পাবে। এই বৈচিত্র্যগুলি ভালোভাবে বুঝে সেগুলি টিকিয়ে রাখা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। ইসলামীয় সংস্কৃতি ভারতবর্ষে আসার ফলে ভারতের জ্ঞানচর্চার লাভ হয়েছিল বেশি। দুই সংস্কৃতির মেলামেশার ছাপ পড়েছিল সমাজ, সংস্কৃতি এবং রাষ্ট্রীয় ব্যবস্থায়। ভাষা, পোশাক, পরিচ্ছদ, খাদ্য, সঙ্গীত, চিত্রকলা প্রভৃতি থেকে প্রশাসনিক ধ্যান ধারণা ধীরে ধীরে বদলাতে থাকে। এই বোঝাপড়া একমুখী ছিল না, উভয়কেই প্রভাবিত করেছিল। কখনো কখনো সংঘাতও বেঁধেছিল, তবে অনেক দিনের মেলামেশায় আস্তে আস্তে মিশে যায় দুটি ধারাই। এই সময়ে ভারতীয় শিল্প, ভাষা এবং সাহিত্যের চর্চা ছড়িয়ে পড়েছিল দক্ষিণ পূর্ব এশিয়ায়। ভারত মহাসাগরকে কেন্দ্র করে বাণিজ্য এবং ধর্মপ্রচারের মাধ্যমে এই সাংস্কৃতিক যোগাযোগ তৈরি হয়েছিল। কম্বোডিয়ায় রামায়ণের ঘটনাগুলি নিয়ে নৃত্য সঙ্গীত খুবই জনপ্রিয় ছিল। খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে ইন্দোনেশিয়ার বোরোবুদুরের বৌদ্ধ মন্দির সম্ভবত পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ কেন্দ্র ছিল। দ্বাদশ শতকের প্রথম ভাগে কম্বোডিয়ার আঙ্কোর ভাটে বিখ্যাত বিষ্ণু মন্দির তৈরি হয়। পরে এখানে বৌদ্ধরাও উপাসনা করত। এই মন্দিরের গায়ে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন গল্পগাথা খোদাই করা হয়েছে। তবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সাথে ভারতবর্ষের সম্পর্ক একমুখী ছিল সেটা ভাবা উচিত নয়। পান পাতা ও অন্যান্য বেশ কিছু ফসল কিভাবে ফলাতে হয় তা এইসব প্রতিবেশী দেশগুলির থেকে ভারত শিখেছিল। এইসব দেশগুলির শিল্প, ধর্ম, লিপি এবং ভাষার ক্ষেত্রে ভারতের অনেক প্রভাব ছিল, কিন্তু সেখানকার সমাজ সংস্কৃতি তার নিজস্ব মেজাজ বজায় রেখেছিল। তার মধ্যে স্থানীয় উপাদানের সাথে ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতির ছোঁয়াও লেগেছিল। টুকরো কথা। ইউরোপে সামন্ততন্ত্র। খ্রিস্টীয় নবম শতকে পশ্চিম ইউরোপে একরকম সামরিক ও রাজনৈতিক ব্যবস্থা দেখা গিয়েছিল। একে সামন্ততন্ত্র বলে। সামন্ত সমাজের কাঠামো ছিল ত্রিভুজের মতো। তার নানা স্তরে ছিলেন রাজা, বিভিন্ন সামন্ত এবং উপসামন্ত। সামন্ত প্রভুদের অধীন নাইটরা লোহার পোশাক পরে ঘোড়ায় চড়ে যুদ্ধ করত। প্রত্যেক সামন্ত প্রভু বহু দুর্গ তৈরি করেন। সামন্ত প্রভুদের ম্যানার বা খামারে ভূমিদাস বা সার্ভদের খাটিয়ে উৎপাদন করা হতো। এছাড়া ছিলেন স্বাধীন চাষি। চাষবাস ছাড়াও বাণিজ্য হতো, গড়ে উঠেছিল নগর। খ্রিস্টীয় দ্বাদশ শতক ছিল ইউরোপে সামন্ততন্ত্রের সেরা সময়। এর ১৫০-২০০ বছর পর থেকে এই ব্যবস্থায় ভাঙন ধরতে থাকে। তবে ষোড়শ শতকের ইউরোপের পূর্বভাগে আবার ভূমিদাস প্রথা কিছুকালের জন্য ফিরে এসেছিল। বাঙালির খাওয়া দাওয়া। যে দেশে ধানই হলো প্রধান ফসল, সে দেশে ভাতই যে মানুষের প্রধান খাদ্য হবে তাতে সন্দেহ নেই। গরম ভাতে গাওয়া ঘি, তার সঙ্গে মৌরালা মাছ, নালতে, পাট শাক, সরপড়া দুধ আর পাকা কলা দিয়ে খাবারের বর্ণনা আছে প্রাচীন কাব্যে। গরিব লোকের খাদ্য তালিকায় থাকতো নানা ধরনের শাকসবজি। আজ আমরা যেসব সবজি খাই, যেমন বেগুন, লাউ, কুমড়ো, ঝিঙে, কাঁকরোল, ডুমুর, কচু ইত্যাদি, প্রাচীনকাল থেকেই বাঙালির খাবারে জায়গা করে নিয়েছে। নদী নালার দেশে রুই, পুঁটি, মৌরলা, শোল, ইলিশ ইত্যাদি মাছ খাওয়ার অভ্যেসও ছিল। সেকালে বাঙালি সমাজের সব লোকে না খেলেও অনেকেই হরিণ, ছাগল, নানা রকমের পাখি ও কচ্ছপের মাংস, কাঁকড়া, শামুক, শুকনো মাছ ইত্যাদি খেত। অনেক পরে মধ্যযুগে পর্তুগিজদের কাছ থেকে বাংলার লোকেরা আলু খেতে শিখেছে। ডাল খাওয়ার অভ্যেস হয়তো বাঙালি পেয়েছে উত্তর ভারতের মানুষের কাছ থেকে। তাছাড়া আখের গুড়, দুধ এবং তার থেকে তৈরি দই, পায়েস, ক্ষীর প্রভৃতি ছিল বাঙালির প্রতিদিনের খাদ্যবস্তু। আর ছিল বাংলায় উৎপন্ন লবণ। মহুয়া এবং আখ থেকে তৈরি পানীয় বাঙালি সমাজে চালু ছিল। চক্রপাণি দত্ত। চক্রপাণি দত্ত ছিলেন পাল যুগের একজন নামকরা চিকিৎসা বিজ্ঞানী। তাঁর বাড়ি ছিল সম্ভবত বীরভূম জেলায়। প্রাচীন ভারতের প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী চরক ও সুশ্রুতের রচনার ওপর তিনি টীকা লিখেছিলেন। এছাড়া ভেষজ গাছগাছরা ওষুধের উপাদান পথ্য নিয়েও তিনি বই লিখেছিলেন। তাঁর লেখা সেরা বই হল চিকিৎসা সংগ্রহ। রামচরিত।
কবি সন্ধ্যাকর নন্দী পালরাজ রামপালের ছেলে মদন পালের শাসনকালে আনুমানিক 1143 থেকে 61 খ্রিস্টাব্দ রামচরিত কাব্য লিখেছিলেন। রামচরিতের কাহিনী রামায়ণের গল্প অনুসারে লেখা হয়েছে। এতে কবি একই কথার দুরকম মানে করেছেন। তিনি একদিকে রামায়ণের রাম এবং অন্যদিকে পাল রাজা রামপালের কথা লিখেছেন। রামায়ণের আদলে লেখা হলেও এই কাব্য শুধুই বাল্মীকি রামায়ণের পুনরাবৃত্তি নয়। এই কাব্যে খ্রিস্টীয় দ্বাদশ শতকের বাংলার প্রেক্ষাপটে এক ধরনের রাজনৈতিক ও সামাজিক আদর্শ প্রচার করা হয়েছে। রামায়ণের ভূগোল আর রামচরিতের ভৌগোলিক বিবরণ এক নয়। রামায়ণের অযোধ্যার বদলে এখানে রামপালের রাজধানী রামাবতীর কথা বলা হয়েছে। রামায়ণের সীতা উদ্ধারের কাহিনীর সঙ্গে রামপালের বরেন্দ্রভূমি উদ্ধারের তুলনা করা হয়েছে। রামায়ণে সীতার খোঁজে রামের বনে পাহাড়ে ঘুরে বেড়ানোর কথা আছে। এর সঙ্গে তুলনা করে রামচরিতে বলা হয়েছে যে রামপাল তাঁর রাজ্যে সামন্তদের সমর্থন জোগাড় করার জন্য নানা জায়গায় ঘুরছেন। ওই সামন্তদের সাহায্যেই রামপাল কৈবর্তদের হাত থেকে তার পিতৃভূমি উদ্ধার করার চেষ্টা করেছিলেন। অর্থাৎ সন্ধ্যাকর নন্দী রামায়ণের সীতা এবং পাল শাসকের আমলের বরেন্দ্রভূমিকে এক করে দিয়েছেন। সীতার রূপ বর্ণনার মাধ্যমে বরেন্দ্রভূমি এবং চারপাশের এলাকার নদ নদী, ফুল ফল, গাছপালা, ফসল, বর্ষাকাল ইত্যাদির বিবরণ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাম এবং রামপালের গল্প লিখতে গিয়ে রামচরিতের ভাষা জটিল হয়ে পড়েছে। এর ভাষা ছিল সংস্কৃত। এই কাব্য পণ্ডিত ও শিক্ষিত মানুষজনদের জন্যই লেখা হয়েছিল। সাধারণ মানুষের এই কাব্য পড়ার সামর্থ্য ছিল না। নির্বাণ। বৌদ্ধ ধর্মমতে নির্বাণ মুক্তি লাভ করলে বারবার মানুষকে জন্মাতে হয় না। কুষাণ সম্রাট কনিষ্কের খ্রিস্টীয় প্রথম শতক। সমসাময়িক লেখক অশ্ব ঘোষ বৌদ্ধ ধর্মে নির্বাণ বা মুক্তি বলতে কী বোঝানো হয় তা খুব সুন্দর একটা উপমা দিয়ে ব্যাখ্যা করেছেন। তিনি লিখেছিলেন যে প্রদীপের তেল ফুরিয়ে গেলে যেমন তার শিখা নিভে যায়, জীবনে ক্লেশ বা দুঃখের অবসান হলে চিরতরে মুক্তি বা নির্বাণ মেলে। এই ব্যাখ্যা বৌদ্ধ ধর্মের হীনযান শাখার। মহাযানীদের ধারণা ছিল যে নির্বাণ এমন একটি অবস্থা যেখানে কোনো কিছুই নেই। পরবর্তীকালে অবশ্য এই ধারণাগুলোতে অনেক রকম পরিবর্তন হয়েছে। বাংলাদেশে তান্ত্রিক বৌদ্ধ ধর্ম শক্তিশালী ছিল। তারা নারী ও পুরুষ উভয়ের ভূমিকাকে গুরুত্ব দিত। চর্যাপদ। চর্যাপদ হল খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন। চর্যাপদে যে ভাষা রয়েছে তা হল আদি বাংলা ভাষার নিদর্শন। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে এই চর্যাপদের পুঁথি উদ্ধার করেন। নালন্দা। সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় পঞ্চম শতকে আজকের বিহার রাজ্যে নালন্দা বৌদ্ধ বিহার তৈরি হয়েছিল। কালে কালে সমগ্র এশিয়ায় নালন্দার শিক্ষা দীক্ষার খ্যাতি ছড়িয়ে পড়ে। হর্ষবর্ধন এবং পাল রাজাদের আমলে নালন্দা শাসকদের সাহায্য পেয়েছিল। স্থানীয় রাজা এবং জমির মালিকরা তো বটেই, এমনকি সুদূর সুমাত্রা দ্বীপের শাসকও এই মহাবিহারের জন্য সম্পদ দান করেছেন। তা থেকে ছাত্রদের বিনা পয়সায় খাবার, জামাকাপড়, শয্যাদ্রব্য এবং ওষুধপত্র দেওয়া হতো। সুদূর তিব্বত, চীন, কোরিয়া এবং মঙ্গোলিয়া থেকে ছাত্ররা এখানে আসতো পড়াশোনার জন্য। তার মধ্যে চীন দেশের ছাত্রদের শিক্ষাদানের জন্য বিশেষ তহবিলের বন্দোবস্ত করা হয়েছিল। হিউয়েনসাং খ্রিস্টীয় সপ্তম শতকে এই বিহারে শিক্ষালাভ করেছেন। কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছাত্ররা এখানে পড়ার সুযোগ পেত। নালন্দার সমৃদ্ধির যুগে 10,000 জন আবাসিক ভিক্ষু এখানে থাকত। তার মধ্যে 1,500 জন ছিল শিক্ষক এবং 8,500 জন ছিল ছাত্র। ত্রয়োদশ শতক পর্যন্ত এর খ্যাতি বজায় ছিল। ওই শতকে তুর্কি অভিযানকারীরা বিহার অঞ্চল আক্রমণ করে এই মহাবিহারের ব্যাপক ক্ষতি করেছিল। বিক্রমশীল। পাল সম্রাট ধর্মপাল খ্রিস্টীয় অষ্টম শতকে মগধের উত্তরভাগে গঙ্গার তীরে আধুনিক ভাগলপুর শহরের কাছে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী 500 বছর এটি টিকেছিল। এই মহাবিহারে বৌদ্ধ ধর্মচর্চা এবং শিক্ষার জন্য 100-র বেশি আচার্য ছিলেন। সেখানে পড়াশোনার জন্য ছাত্ররা আসত। এখানে ব্যাকরণ, তর্কশাস্ত্র, দর্শন ইত্যাদি বিষয় পড়ানো হতো। সর্বোচ্চ 3,000 ছাত্র এখানে পড়তো এবং বিনা খরচে তাদের শিক্ষার ব্যবস্থা ছিল। এখানেও প্রবেশিকা পরীক্ষা দিয়ে ছাত্রদের ভর্তি হতে হতো। শিক্ষা শেষে তাদের উপাধি প্রদান করা হতো। বিক্রমশীল ছিল বজ্রযান বৌদ্ধ মতচর্চার একটা বড় কেন্দ্র। এর গ্রন্থাগারে ছিল বহু মূল্যবান পাণ্ডুলিপি। দীপঙ্কর স্ট্রিগ্যান অতীশ ছিলেন এই মহাবিহারের অন্যতম একজন মহাচার্য। এই মহাবিহারকেও ত্রয়োদশ শতকে তুর্কি অভিযানকারীরা ধ্বংস করেছিল।
ডাক ও খনার বচন। প্রাচীন বাংলার সমাজে কৃষিই ছিল প্রধান জীবিকা। ডাক ও খনার বচনের ছড়াগুলো তারই প্রমাণ। সাধারণ মানুষের মুখে মুখে এই বচন বা ছড়াগুলি চলত। কোন ঋতুতে কী ফসল বুনতে হবে, কোন ফসলের জন্য কেমন মাটি দরকার, কতটা বৃষ্টির দরকার, এসব নানা কিছুর হদিশ এই ছড়াগুলিতে আছে। যেমন মেঘ করে রাত্রে আর দিনে হয় জল, তবে যেন মাঠে যাওয়াই বিফল। খনা ডেকে বলে যান, রোদে ধান ছায়ায় পান। খনা বলে চাষার পো ছেলে, শরতের শেষে সরিষা রো। দিনে রোদ রাতে জল, তাতে বাড়ে ধানের বল। অগ্রহায়ণে যদি না হয় বৃষ্টি, তবে না হয় কাঁটালের সৃষ্টি। এমন আরও অনেক বচন আছে। সাধারণ মানুষের মুখের ভাষায় এগুলো লেখা। তারা এই ছড়াগুলো থেকেই নানা দরকারি জ্ঞান পেত। সাহিত্য ও সমাজ। সাহিত্য হলো সমাজের আয়না। একদিকে রাজা লক্ষণ সেনের রাজসভার কবিদের সংস্কৃত ভাষায় লেখা কাব্যে ধনী ও বিলাসী জীবনের ছবি ফুটে উঠেছিল। রাজা লক্ষণ সেনকে কৃষ্ণের সঙ্গে তুলনা করে কবিরা স্তুতি করেছেন। আবার গ্রামের সম্পন্ন কৃষকের জীবনযাত্রার ছবি ফুটেছে এই রকম একটি রচনায়। বর্ষার জল পেয়ে চমৎকার ধান গজিয়েছে, গরুগুলো ঘরে ফিরে এসেছে, খেতে ভালো আখ হয়েছে, আর কোনো ভাবনা নেই। অন্যদিকে গরিব মানুষের জীবনেরও ছায়া পড়েছে সমসাময়িক সাহিত্যে। খিদে কাতর শিশু, গরিব লোকের ভাঙা কলসি, ছেঁড়া কাপড়, এইসব দৃশ্য ব্যবহার করেছেন কবিরা। বৃষ্টিবহুল বাংলাদেশের কুঁড়ে ঘরের বাসিন্দা গরিব মানুষের জীবনের কষ্ট ধরা পড়েছে এই রকম একটি লেখায়। কাঠের খুঁটি নড়ছে, মাটির দেওয়াল গলে পড়ছে, চালের খড় উড়ে যাচ্ছে, কেঁচো খুঁজতে আসা ব্যাঙে আমার ভাঙা ঘর ভরে গেছে। চর্যাপদের একটি কবিতায় আছে, হাঁড়িতে ভাত নেই নিত্য উপবাস। এটাই চরম দারিদ্র্যের নিদর্শন। দীপঙ্কর স্ট্রিগ্যান অতীশ। ভারত এবং বহির্ভারতের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার অন্যতম উদাহরণ হলেন দীপঙ্কর স্ট্রিগ্যান অতীশ। বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং শ্রেষ্ঠ পণ্ডিত অতীশের আনুমানিক 980 থেকে 1053 খ্রিস্টাব্দ। জন্ম বাঙ্গাল অঞ্চলের বিক্রমণীপুরের বজ্রযোগিনী গ্রামে। তিনি ব্রাহ্মণ্য মতবাদে বিশ্বাসী ছিলেন না বলে তাঁর বাড়ি আজও নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত। অদন্তপুরী বিহারে আচার্য শীল রক্ষিতের কাছে দীক্ষা নিয়ে তিনি দীপঙ্কর স্ট্রিগ্যান নামে পরিচিত হন। তিনি সম্ভবত বিক্রমশীল, অদন্তপুরী এবং সোমপুরী মহাবিহারের আচার্য ও অধ্যক্ষ ছিলেন। তিব্বতের রাজা জ্ঞানপ্রভের অনুরোধে তিনি দুর্গম হিমালয় অতিক্রম করে তিব্বতে যান 1040 খ্রিস্টাব্দে। সেখানে তিনি মহাযান বৌদ্ধ ধর্ম প্রচার করেন। তাঁরই চেষ্টায় তিব্বতে বৌদ্ধ ধর্ম জনপ্রিয় হয়। তিনি অনেক সংস্কৃত গ্রন্থ ভোট ভাষায় অনুবাদ করেন। তার মূল সংস্কৃত লেখাগুলি না পাওয়া গেলেও তিব্বতী ভাষায় অনুবাদগুলি পাওয়া যায়। অতীশ তিব্বতে বুদ্ধের অবতার হিসাবে পূজিত হন। তিব্বতের রাজধানী লাসার কাছে তাঁর সমাধিস্থান পবিত্র তীর্থক্ষেত্র। সমগ্র বাংলা বিহারের ওপর তাঁর গভীর প্রভাব ছিল। তাই এদেশের বৌদ্ধ আচার্যরা মনে করেছিলেন যে তিনি তিব্বতে চলে গেলে ভারতবর্ষ অন্ধকার হয়ে যাবে। অনেক পরে কবি সত্যেন্দ্রনাথ দত্ত এই অসীম প্রতিভাধর আচার্য সম্পর্কে লিখেছেন, বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর, জালিল জ্ঞানের দীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর। বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর, জালিল জ্ঞানের দীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর।